তো এর আগে আমরা একটা ভিডিওতে পরস্মৈ পদ বিধান নিয়ে আলোচনা করেছিলাম, যে বলেছিলাম যে যে সমস্ত নিয়মের দ্বারা আত্মনেপদী ধাতুগুলো পরস্মৈ পদে পরিণত হয় সেই সমস্ত নিয়মগুলোকে বলা হয় পরস্মৈপদী বিধান। এবং সেখানে আমি বলেছিলাম যে এই পরস্মৈপদী বিধানের ওপর পরীক্ষায় কেমন ভাবে প্রশ্ন আসতে পারে, তার জন্য আমাদের কিভাবে কি পড়তে হবে, সমস্ত কিছুই আমি ওই ভিডিওতে বলেছিলাম। তো তোমরা যারা এখনো ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও। আজকে আমরা শিখব, আগের দিন আমরা পরস্মৈপদী বিধানের 8খানা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করে পরস্মৈপদ বিধান আমাদের শেষ করে দেবো। তো আমাদের 9 নম্বর নিয়ম বলছে, দেখো, যে নিগরণ চলনার্থে ভস্য। নিগরণ চলনার্থে ভস্য। আমি আগের দিন নিয়ম পড়ানোর সময় বলেছি যে নিয়ম মানে সূত্রগুলো পড়ে ভয় পাওয়ার কোনো দরকারই নেই, কারণ সূত্রগুলোর মধ্যেই কিন্তু সেই সূত্রের অর্থটা লুকিয়ে রয়েছে। সেটাই যদি একবার আমরা অর্থটা একবার ভালো করে জেনে যাই, তখন দেখবে সূত্রগুলো জাস্ট একদম জলের মতো সোজা। নিগরণ চলনার্থে ভস্যা এর মানে কি বলছে? এর মানে বলছে যে নিজন্ত, ভোজনার্থ ও চলনার্থ ধাতু। তাহলে কি কি ধাতু বললাম? ভোজনার্থ বললাম এবং চলনার্থ বললাম, তার আগে যুক্ত করলাম নিজন্ত কথাটা। তাহলে নিজন্ত, ভোজনার্থ, চলনার্থ ধাতুরা কেবল পরস্মৈপদী হয়। মানে এই ধাতুগুলো, এই ভোজনার্থ, চলনার্থ এবার ধাতু রয়েছে, কিন্তু এগুলো যখন নিজন্ত অবস্থায় থাকবে তখন কিন্তু সব সময় পরস্মৈপদী হবে। একটা জিনিস কিন্তু মাথায় অবশ্যই রাখবে, যে এই যে কেবল, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি বলতো? কারণ আমরা দেখেছি সূত্র পড়তে পড়তে যে কোথাও কোথাও উভয়পদী হয়, মানে উভয়পদী বলতে কি পরস্মৈপদীও হয় সে ধাতুটা, আবার আত্মনেপদীও হয়, দুটো রূপই হয়, বিকল্পে কথা থাকে। এবং কোথাও থাকে কেবল, মানে কেবল মাত্র, মানে শুধুই সব সময় হচ্ছে পরস্মৈপদী হয় যখন ওই নিয়মটা মেনে চলে। তাহলে পরীক্ষার সময় কিন্তু এমন ভাবেই অপশনটা দেয়, হয়তো একটা ধাতু তোমার পরস্মৈপদী রূপটা দিল 1 নম্বর অপশনে, 2 নম্বর অপশনে আত্মনেপদীর রূপটা দিল, 3 নম্বর অপশনে দিয়ে দিল যে আত্মনেপদী অবলিক দিয়ে পরস্মৈপদী, বা 4 নম্বরে কোনোটি নয়, যেরকম থাকে। তো অনেকেই আমরা ভাবতেই পারি যে এই 3 নম্বর অপশনের মধ্যে পরস্মৈপদীর রূপটা রয়েছে। তো এই জায়গাটায় কিন্তু অনেকের ভুল হয়ে যায়, কারণ ওইটা কিন্তু বোঝাচ্ছে উভয়পদী বোঝাচ্ছে, আর আমি যেটা বলছি সেটা কিন্তু শুধু পরস্মৈপদী বোঝাচ্ছে। মানে যেখানে শুধু পরস্মৈপদীটাই থাকবে, যদি বলি প্রবহতি, যদি এখন প্রবহতে দিয়ে দিল একটা অপশন, আর একটা দিয়ে দিল প্রবহতি অপশন, 3 নম্বর অপশন দিয়ে দিল প্রবহতি অবলিক প্রবহতে, আর 4 নম্বর দিল কোনোটি নয়, তার মানে আমরা তখন 2 নম্বর অপশনটাই টিক দেবো। তো চলো, বলছে যে নিজন্ত, ভোজনার্থ ও চলনার্থ ধাতুরা কেবল পরস্মৈপদী হয়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে আজকে যে সূত্রগুলো আমরা দেখবো এর মধ্যে দুটো কথা পাবো, একটা নিজন্ত পাবো আর একটা অনিজন্ত পাবো। একটা কথা কি পাবো? নিজন্ত পাবো, আর একটা অনিজন্ত। এই নিজন্ত আর এই অনিজন্ত এ দুটো কিন্তু ধাতু, এবং এই নিজন্ত ধাতু আমাদের সংস্কৃতেও মধ্যে যে 4টে ধাতু আছে, নিজন্ত, জঙন্ত, সনন্ত আর নাম ধাতু, এই ধাতুগুলো আমাদের সিলেবাসে আছে এবং এগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। তো এই ধাতুগুলো নিয়ে আমি আগেই আলোচনা করেছি, তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো একবার দেখে নাও। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাও। তো যেটা বলছিলাম, এবার নিজন্ত আর অনিজন্ত এই দুটোর পার্থক্য আমাদেরকে বুঝতে হবে, কারণ কিছু কিছু সূত্রে দেখবো যে অনিজন্ত অবস্থায় ধাতুটা নিজন্ত হলে এই হয়, তখন আমাদের মাথাটা গুলিয়ে যাবে। এবারে দেখো, নিজন্ত ধাতুরা সব সময় হচ্ছে সকর্মক হয়, আর অনিজন্ত ধাতুটা হচ্ছে অকর্মক হয়। তাহলে অকর্মক মানে কি? যে ধাতু মানে যে ক্রিয়াপদের কোনো কর্ম থাকে না সেটাকে আমরা অকর্মক বলি, আর যে ক্রিয়াপদে কর্ম থাকে তাকেই আমরা সকর্মক বলি। উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যদি আমি অনিজন্ত ধাতুর একটা উদাহরণ দিলাম, যে হরি গ্রামং
গচ্ছতি, এটা হচ্ছে অনিজন্ত ধাতুর একটা উদাহরণ। হরি গ্রাম গচ্ছতি, মানে হরি হচ্ছে গ্রামে যাচ্ছে। তো এটা যখন আমরা বাংলা করছি হরি গ্রামে যাচ্ছে, এখানে কোথাও কিন্তু আমরা কর্ম পাচ্ছি না, এই বাক্যটার মধ্যে কোথাও কর্ম পাচ্ছি না, সেজন্যই এটা হচ্ছে অনিজন্ত ধাতু। এবারে যখন এই সেন্টেন্সটাকে আমি নিজন্ত অবস্থায় ফেলবো, তখন দেখো কি হয়ে যাবে, যদু হরিং গ্রামং গময়তি। ভালো করে খেয়াল করো পার্থক্য কি হলো। প্রথমে বললাম হরি গ্রামং গচ্ছতি, হরি গ্রামে যাচ্ছে। নেক্সট হচ্ছে যদু হরিং গ্রামং গময়তি, যদু হরিকে গ্রামে যেতে বাধ্য করছে। তার মানে এখানে হরি প্রথমে ছিল, হরি হচ্ছে কর্তা ছিল, এবার এবার কাকে বাধ্য করছে, হরিকে বাধ্য করছে, মানে সেই কর্তাটা তখন হচ্ছে কর্ম হয়ে গেল, মানে এই বাক্যটার ক্ষেত্রে কর্ম পেয়ে গেছি আমরা। কে করছে, যদু করছে। কাকে করছে, হরিকে করছে গ্রামে যেতে। এবার ক্রিয়াটা দেখো, গচ্ছতি ছিল অনিজন্ত অবস্থায়, নিজন্ত অবস্থায় হয়ে গেল কি গময়তি। তাহলে এতগুলো কথা বলার একটাই মানে, যখন এখানের উদাহরণগুলো দেখবে তখন বুঝতে পারবে যে ওই ধাতুটা কেন এখানে বসছে, কারণ ওটা হচ্ছে নিজন্ত ধাতু। যেহেতু আমি বলেছি যে নিজন্ত, ভোজনার্থ ও চলনার্থ ধাতুরা কেবল পরস্যৈপদী হয়, তার জন্য আমি এই উদাহরণটা দিলাম। আমি আরেকটা উদাহরণ দিই, ধরো অনিজন্ত ধাতুর উদাহরণ দিলাম যে দিন ধনং প্রাপ্নতি, এটা হলো অনিজন্ত ধাতুর উদাহরণ। এটাকেই আমি এবার নিজন্ত করব, রাজা দিনম ধনং প্রাপয়তি। ভালো করে খেয়াল করো তাহলে অনিজন্ত ধাতুগুলো কিভাবে নিজন্তে পরিণত হয়ে যাচ্ছে। এই গচ্ছতিটা গময়তি হয়ে গেল, প্রাপ্নতিটা প্রাপয়তি হয়ে গেল, মানে হচ্ছে দরিদ্র ধন প্রাপ্ত হলো, মানে ধন সম্পদ পেল। আর রাজা দরিদ্রকে ধন সম্পদ দিল, মানে রাজা দরিদ্রকে ধন সম্পদ দিয়ে সাহায্য করলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্ম রয়ে গেছে, এই জন্য এটা হলো নিজন্ত ধাতু, আর এটা হচ্ছে অনিজন্ত ধাতু। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নিজন্ত আর অনিজন্তর মধ্যে তাহলে পার্থক্য কোথায়। এটা যদি বুঝতে পেরে যাও, তাহলে এরপরে যে সূত্রগুলো দেখবে খুব সহজেই মাথায় ঢুকে যাচ্ছে। তাহলে প্রথম সূত্রটা আমরা কি বললাম, নিজন্ত, ভোজনার্থ ও চলনার্থ ধাতুরা কেবল পরস্যৈপদী হয়। উদাহরণগুলো দেখো, বলছে যে বায়ু বৃক্ষপত্রাণি কম্পয়তি, বায়ু বৃক্ষপত্রাণি কম্পয়তি, মানে বায়ু হচ্ছে গাছের পাতাগুলোকে কাঁপাচ্ছে। মানে এর মানে কি, মানে একটা বাতাস হলে তো গাছের পাতাগুলো কাঁপে, মানে নড়ে, সেটাই বলছে যে বায়ু বৃক্ষপত্রাণি কম্পয়তি। নেক্সট উদাহরণ দেখো, যে মাতা পীড়িতং পুত্রং ভোজয়তি, মাতা পীড়িত পুত্র মানে অসুস্থ তার শিশুকে খাওয়াচ্ছে, মাতা পীড়িতং পুত্রং ভোজয়তি। তাহলে এই যে কম্পয়তি, ভোজয়তি, এগুলো সবই হচ্ছে নিজন্ত ধাতু, এই জন্য এগুলো এবং পরস্যৈপদী হয়েছে, এবং এগুলো হলো নিজন্ত ধাতু। নেক্সট সূত্র হচ্ছে অনাব কর্ম কাচ্চিত্তবৎ কর্তৃকাৎ। সূত্র দেখে ঘাবড়াবে না কখনো, অনাব কর্ম কাচ্চিত্তবৎ কর্তৃকাৎ। এবারে দেখো, এটা কিন্তু একটা বড় জিনিস দেখবে, মানে ওটা সন্ধি করে ভাঙবে, সন্ধি করে যদি ভাঙবে জিনিসটা আরো বেশি সোজা হয়ে যাবে। যদি এটাকে আমরা সন্ধি করে ভাঙি তাহলে কি পাবো বলতো, অনযুক্ত অকর্মকাৎ যুক্ত চিত্তবৎ যুক্ত হচ্ছে কর্তৃকাৎ। এবারে দেখো জিনিসটা কত সোজা হচ্ছে, অনযুক্ত অকর্মকাৎ, এটাই হয়ে গেল অনাব কর্মকাৎ, তারপরে চিত্তবৎ আর কর্তৃকাৎ, এটাই হচ্ছে সূত্র। এবার এই সূত্রটার মানেটা দেখো কত সোজা, বলছে যে যে সকল ধাতুগুলো অনিজন্ত অবস্থায় অকর্মক, আমরা আগেই জেনেছি যে অনিজন্ত ধাতুগুলো অকর্মক হয়। আরেকটা এর মধ্যে আরেকটা কন্ডিশন হচ্ছে যে অনিজন্ত
যে সকল ধাতুগুলো অনিজন্ত অবস্থায় অকর্মক এবং যাহাদের কর্তা প্রাণী, প্রাণী বোঝাতে হবে, কিন্তু প্রাণী যদি না বোঝায় তাহলে কিন্তু এই সূত্রটা মানবে না। তাহলে বললো যে সকল ধাতু অনিজন্ত অবস্থায় অকর্মক এবং যাহাদের কর্তা হচ্ছে প্রাণী বোঝায়, সেই সকল ধাতুগুলো এবার নিজন্ত অবস্থায় কেবল পরস্যইপদী হয়। বলছে যে সকল ধাতু অনিজন্ত অবস্থায় অকর্মক ও যাহাদের কর্তা প্রাণী হয়, নিজন্ত অবস্থায় সেই সকল ধাতুগুলো কেবল পরস্যইপদী হয়। যেমন দেখো দুটো উদাহরণ, মানে অনিজন্ত নিজন্ত দুটো ভেঙে ভেঙে বোঝালে ব্যাপারটা বুঝতে পারো। এই যে বালক শয্যায়াং সেতে, এটা কিন্তু অনিজন্ত ধাতুর উদাহরণ। বালক শয্যায়াং সেতে, এটাকেই যখন আমরা এবার নিজন্ত করব তখন দেখো কি হয়ে যাবে, মাতা বালকং শয্যায়াং শায়য়তি। মানে আগেই যে জানলাম যে অনিজন্তয় কর্ম থাকে না, নিজন্ততে কর্ম থাকে, তাহলে কর্ম চলে আসলো। মা এবার বালককে শয্যায় শয়ন করাচ্ছে, মানে বিছানায় শয়ন করাচ্ছে। প্রথমে হচ্ছে উদাহরণটা হলো বালক শয্যায়াং সেতে, মানে বালকটি শয্যায় শয়ন করছে, বিছানায় শয়ন করছে। তারপরে উদাহরণটা যখন এটা নিজন্ত হয়ে গেল তখন মাতা বালককে শয্যায়াং শায়য়তি হয়ে গেল, সেতেটা শায়য়তি হয়ে গেল, মানে ওই অনিজন্ত ধাতুটা নিজন্ত ধাতু হয়ে গেল। নেক্সট হচ্ছে সূত্র বলছে দুগ্ধ লুঙি। দুগ্ধ লুঙি এর মানে কি? এর মানে হচ্ছে লুং বিভক্তি। লুং বিভক্তি, আমাদের যে 10টা লকার আছে আমরা পড়ি সাধারণত কি লট, লোট, লং, বিধিলিং আর লিট, এইগুলো আমরা পড়ি। এছাড়াও কিন্তু আরো 5টা লকার আছে, সেইগুলো তার মধ্যে লিট আছে, লুং আছে, রিং আছে, আশির লিং আছে, এরকম। তো সেটাই বলছে যে দুগ্ধ লুঙি, মানে লুং বিভক্তিতে, লুং বিভক্তিতে দুধ এই ধাতুটা, দুধ প্রভৃতি ধাতুগুলো বিকল্পে পরস্যইপদী হয়। লুং বিভক্তিতে দুধ প্রভৃতি ধাতু বিকল্পে পরস্যইপদ হয়। এবার বিকল্পে বললো, তার মানে কি এটা হচ্ছে আত্মনেপদীও হয় আবার পরস্যইপদীও হয়। যেমন হচ্ছে অদ্যুতৎ, অদ্যুতৎ, এটা হলো দুধ আছে এই ধাতুটায়, অদ্যুতৎ থেকে কি হয়ে গেল অদ্যতিষ্ঠ, অদ্যতিষ্ঠ মানে পরস্যইপদ হয়ে গেল, অদ্যুতৎ থেকে হয়ে গেল অদ্যতিষ্ঠ। নেক্সট নিয়ম বলছে দেখো যে ন পা দমাং যমাং যশ পরিমুহ রুচি নৃতি বদ বস। তাহলে এত বড় সূত্র, যখন একটা কথা বলি যে এটা মাথায় রাখবে অবশ্যই, যখন বড় অনেক সূত্র দেখবে তার মধ্যে জেনে নেবে যে সবগুলোই একটা একটা ধাতু, হয় এই ধাতুগুলোর ক্ষেত্রে হয়, নয়তো এই ধাতুগুলোর ক্ষেত্রে হয় না, এরকম কিছুই বোঝাবে। তো সবার প্রথমে যেহেতু আছে ন, তার মানে এখানে দেখতে পাবো যে সেই পদটা হয় না। তো দেখে নেই, বলছে যে পা দম, এবার ধাতুগুলো বলছে পা ধাতু, দম ধাতু, আপূর্বক যশ ধাতু ও যশ ধাতু, পরিপূর্বক মুহ ধাতু ও রুচ ধাতু, নৃদ ধাতু, বৃদ্ধ ধাতু প্রভৃতি এই ধাতুগুলো নিজন্ত যখন হয় তখন কিন্তু পরস্যইপদ হয় না। এই জন্যে সবার প্রথমেই কি কথাটা ছিল, ন ছিল। তার মানে এই ধাতুগুলো যখন নিজন্ত হবে, মানে এই ধাতুগুলো যখন আমরা একটা সেন্টেন্সে ব্যবহৃত হতে দেখব এবং সেখানে দেখতে পাবো নিজন্ত ধাতুর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, মানে সেখানে সে বাক্যের মধ্যে আমরা যখন কর্ম পাবো, তো নিজন্ত হলে এগুলো কিন্তু পরস্যইপদী হয় না। উদাহরণ দেখে নাও, যেমন বলছে পায়য় অতে, পা ধাতু, পা ধাতু পায়য় অতে, দময় অতে, পরিমোহয়তে, পরিপূর্বক মোহ আর পরিপূর্বক রোচ, পরিরোচয়তে, বাদয়তে ইত্যাদি। তাহলে কি হলো, শুধু এই ধাতুগুলো মনে রাখতে হবে, আর এই ধাতুগুলো নিয়েই সূত্রটা এত বড় হয়েছে। ন পা দমাং যমাং যশ পরিমুহ রুচ রুচি নৃতি বদ বস। নেক্সট নিয়ম বলছে দেখো, সেম এখানেও বড়, মানে এগুলো এগুলো সবই হচ্ছে ধাতু। বুধ, যুধ, এখানে কিন্তু হসন্ত নেই, তাই আমরা উচ্চারণ করবো এগুলো সবার পিছনে একটা করে স্বরবর্ণ রয়েছে। বুধ, যুধ, নশ, জনেং প্রু দ্রু শ্রু ভো নে।
তাহলে সূত্রগুলোকে আমার একটা অদ্ভুত শুনতে লাগছে, কিন্তু এগুলো সবই হচ্ছে ধাতু বোঝাচ্ছে। এবার বলছি সূত্রটার মানে নিযন্ত। সবার প্রথমেই বলে দিল যে নিযন্ত, এই ধাতুগুলো যখন নিযন্ত অবস্থায় হবে। নিযন্ত, এবার ধাতু বুধ, জুত, নস, জন, ইং, নেক্সট হচ্ছে প্রু, দ্রু আর শ্রু। তাই নিযন্ত এই যে ধাতুগুলো বললাম, এই ধাতুগুলো পরস্মৈ পদ হয়। নিযন্ত বুধ, যুধ, নস, জন, ইং। ইংটা কি হবে? অধি প্লাস ইং, অধি যুক্ত হস্যই করে ইং হয়। ইং, প্রু, দ্রু, শ্রু ধাতু কেবল পরস্মৈ পদ হয়। উদাহরণ দেখে না, যেমন বলছে যে স ছাত্রান ব্যাকরণম অধ্যাপয়তি। এই যে ইং বললাম, এই ইংটা দিয়ে করেছে অধ্যাপয়তি। সন্তোষ দুঃখং নাশয়তি, এই যে নস ধাতু দিয়ে নাশয়তি। তাহলে অধ্যাপয়তি, নাশয়তি এগুলো সবই হচ্ছে কি পরস্মৈ পদ হয়েছে। মানে সে ছাত্রদেরকে ব্যাকরণ অধ্যয়ন করাচ্ছে। সন্তোষ দুঃখং নাশয়তি মানে সন্তোষ দুঃখ নাশ করে, দুঃখ দূর করে। আর আমাদের লাস্ট নিয়ম হচ্ছে মৃয়তে লুং লিঙ্গশ্চ। মৃয়তে লুং লিঙ্গশ্চ এর মানে কি বলছে দেখো, আত্মনেপদীর এই সূত্রের ফলে, এটার মানে হলো কি, অ্যাকচুয়ালি আমরা পড়ছি পরস্মৈ পদ বিধান, মানে হচ্ছে যে সমস্ত নিয়ম অনুসারে আত্মনেপদী ধাতুগুলো, এতক্ষণ যা ধাতু দেখতে পাচ্ছি সেগুলো সবই কিন্তু আত্মনেপদী ধাতু, কিন্তু এগুলোই সত্য হচ্ছে এই ধাতুগুলোই কোনো কোনো সূত্রানুসারে আবার পরস্মৈ পদ হয়ে যায়, এবং এইভাবেই আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়। সেই জন্য বলছে আত্মনেপদীর এই সূত্রটা, মানে এই সূত্রটা হলো আত্মনেপদীর সূত্র। তাই আত্মনেপদীর এই সূত্রের ফলে কি কি বিভক্তি বললো? লিট বিভক্তি, লুং বিভক্তি, লিট বিভক্তি আর লং বিভক্তি। বলছে যে আত্মনেপদীর এই সূত্রের ফলে লুং বিভক্তি, লিট বিভক্তি, লিট বিভক্তি আর লং বিভক্তিতে মৃ ধাতু পরস্মৈ পদ হয়। মৃ ধাতু কি ধাতু? মৃ ধাতু। তার মানে বুঝতে পারছি মৃ ধাতুটা কিন্তু আত্মনেপদী ধাতু, কিন্তু এটা আবার এই সূত্রানুযায়ী পরস্মৈ পদীয় হয়ে যায়। বিভক্তিগুলো মনে রাখতে হবে, সব বিভক্তিতে নয়। আমাদের যে 10টা লকার আছে, এই 10টা লকার বিভক্তিতে নয়। কি কি বিভক্তি? লিট বিভক্তি, লুং বিভক্তি, লিট বিভক্তি আর লং বিভক্তি। এই বিভক্তিতে মৃ ধাতুটা আবার পরস্মৈ পদ হয়। যেমন দেখো, লিট বিভক্তিতে মৃ ধাতুটা কি হয়? মমারও হয়। লুং বিভক্তিতে কি হয়? মর্তা, মর্তাসি হয়। লিট বিভক্তিতে কি হয়? লিটটা আমাদের পাঠ্য, আমরা জানি যে এটা ভবিষ্যৎকাল বোঝায়, যেমন ভূ ধাতুটা ভবিষ্যতি, গম ধাতুটা গমিষ্যতি, সেরকম এটা মৃ ধাতুটা মরিষ্যতি হবে। আর লং, এটাও আমাদের অতীতকাল, এটাও আমাদের পাঠ্য, দতামন সতন্ত অম্বম। তো লংটা তাহলে কি হয়? যে অগচ্ছত, অভবৎ, তাহলে এটা কি হবে? অমরিষ্যৎ। তাহলে সূত্রটা হচ্ছে মৃয়তে লুং লিঙ্গশ্চ। তাহলে এগুলোই হচ্ছে আমাদের পরস্মৈ পদ বিধানের সূত্র। এই 14টাই হচ্ছে আমাদের পরস্মৈ পদ বিধানের সূত্র, এবং এই সূত্রগুলো আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা থাকে বুঝতে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আমি তোমাদের আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো পরবর্তীতে এবারে আমরা আত্মনেপদ বিধানটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে আমি যখন ভিডিও দেব কোনো বিষয় নিয়ে, তখন যেন তোমরা খুব সহজেই দেখতে পাও, সেগুলো যেন মিস না করে যাও। তো পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।